তা আমরা পর্বের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো মোটামুটি শেষ, প্রধান প্রধান পর্বের। এখন আমরা পড়তেছি হচ্ছে যেগুলো শ্রেণী আছে। ভাইয়া হ্যাঁ। ভাইয়া বইয়ে তো লেখা আছে ওইগুলাকে। বুঝি না, আবার বলো। মানে নেটে সমস্যা থাকলে চ্যাট বক্সে লেখো, সমস্যা নাই। Ik ga er niet in. তো কি বললা বইয়ের? ভাই বলছি বইয়ের যে ওই যে ডিটেলস এ সবগুলা মানে লেখা আছে প্রত্যেকটা পর্বের যে ওইগুলা কি সব পড়তে হবে মানে উদাহরণ সহ, নাকি আমি মেন মেন গুলা পড়লেই হবে? আমি যেগুলো পয়েন্ট লিখে দিচ্ছি সেগুলো পড়লেই হবে, ঠিক আছে? আচ্ছা। যেগুলো পয়েন্ট লিখে দিচ্ছি সেগুলো পড়লে হবে। ওখানে আরো দেখবে বিজ্ঞানের নাম আছে, প্রতিটা পর্বে বিজ্ঞানের নাম আছে। তারপর সংখ্যা আছে, আরো হিবিজিবি অনেক কিছু আছে। এত কিছু মনে রাখা সম্ভব না, ঠিক আছে? যতটুকু বলতেছি অতটুকু মনে রাখো। বাকি এক্সট্রা কিছু পড়তে চাইলে পড়বা, সমস্যা নাই, নিজের ইচ্ছায়। কিন্তু এতটা মনে হয় লাগবে না। দেখো, আমরা হচ্ছে কন্ট্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এই তিনটা পড়ছিলাম। তো ফাবিহা বলো তো, যে অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, কন্ট্রিকথিস এদের বৈশিষ্ট্যগুলো বলো। যে কন্ড্রি কন্ড্রিক্টিস, এটা হচ্ছে অন্তকঙ্কাল, তরুণাস্থি, আইস, প্লেকয়েড। অ্যাক্টিনোপের হচ্ছে অস্থিময়, সাইক্লোয়েড ও টিনোয়েড। আর সার্কোপের অস্থিময়। আর যে কন্ড্রিক্টিসের লেজ হচ্ছে হেটারো সার্কাল। অ্যাক্টিনোপের হচ্ছে হেমো সার্কাল। আর হোমো সার্কেল, সার্কোপের হোমো। হোমো সার্কাল। আর সার্কোপের হচ্ছে ডাইফি সার্কাল। হ্যাঁ। আর কলকাতাকে কনড্রিক্টেসের 5 থেকে 7 জোড়া, আচ্ছা, ঠিক আছে। অ্যাক্টিনোপে এখন এক দেখো, এক জোড়া, সার্কোপে। আমাদের যে প্রথম তিনটা শ্রেণী আছিল, এই তিনটা শ্রেণী ছিল মাসের শ্রেণী, ঠিক আছে? অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি এবং কন্ড্রিকথিস। এখন আমরা পড়বো হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া, রেপটিলিয়া এবং অ্যাভিস। অ্যাভিস, অ্যাভিস মানে হচ্ছে পাখি। রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ। এবং অ্যামফিবিয়া মানে হচ্ছে উভচর প্রাণী। এখান থেকে অবজেক্টিভ আসে, দেখো কিভাবে আসে বলি। প্রথমত উভচর, সরীসৃপ এবং পাখি, এদের মধ্য থেকে বৈশিষ্ট্য মেইন মেইন কয়টা পড়বো আমরা? তিনটা করে। তো উভচর কারা? যেমন পানি মধ্যে যে ব্যাঙ থাকে, স্যালামান্ডার থাকে, সামুদ্রিক স্যালামান্ডার বা পানির স্যালামান্ডার, তারপর ব্যাঙ, এরা হচ্ছে উভচর। উভচরের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের হৃৎপিণ্ড থাকে 3 প্রকোষ্ঠ। কয় প্রকোষ্ঠ? হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ। আমরা যে মাছ পড়ছি, মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ, মনে রাখবা। মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ। মাছ যেগুলো পড়ছিলাম, মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ? 2 প্রকোষ্ঠ। উভচরের হৃৎপিণ্ড হলো 3 প্রকোষ্ঠ। রেপটিলিয়া, এদের হৃৎপিণ্ড হচ্ছে অসম্পূর্ণভাবে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, মানে এখনো সম্পূর্ণ হয় নাই। কি হয় নাই? সম্পূর্ণ হয় নাই। তো সরীসৃপ কারা? গুইসাপ, কচ্ছপ, গোখরা সাপ, টিকটিকি, ঘড়িয়াল, নাম শুনছো তোমরা?
এগুলো হচ্ছে সরীসৃপ। অসম্পূর্ণ হয় মানে হচ্ছে আমাদের চারটা প্রকোষ্ঠ থাকে মানুষের মধ্যে, এগুলো আমরা বলছিলাম তাই না? ডান এট্রিয়াম, বাম এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। তো এদের মধ্যে একটা পার্ট অসম্পূর্ণ থাকে, একদম পুরোপুরি থাকে না, এই জন্য অসম্পূর্ণ। কিন্তু কুমির আছে না, কুমিরের মধ্যে ব্যতিক্রম। ব্যতিক্রম হচ্ছে কুমিরে। কুমিরের মধ্যে সম্পূর্ণ, সম্পূর্ণ হবে চার প্রকোষ্ঠ আছে। সম্পূর্ণ চার প্রকোষ্ঠ আছে, এতটুকু হলো ব্যতিক্রম। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় কুমিরের মধ্যে কয় প্রকোষ্ঠ হৃৎপিণ্ড, তাহলে বলতে হবে চার প্রকোষ্ঠ। আর বাকি যারা সরীসৃপ আছে, গুইসাপ, কচ্ছপ, গোখরা সাপ, এদের বলতে হবে অসম্পূর্ণ চার প্রকোষ্ঠ। অবজেক্টিভে কিন্তু এগুলোই আসবে। তারপরে হলো পাখি। পাখির হচ্ছে সম্পূর্ণ হবে চার প্রকোষ্ঠ। সম্পূর্ণ চার প্রকোষ্ঠ। সম্পূর্ণ হবে চার প্রকোষ্ঠ। ঠিক আছে। এখন আসো আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তোমার আহ যেহেতু উভচর, উভচর মানে কি, এরা স্থল থাকে, আবার হচ্ছে জলেও থাকে। স্থল ভাগেও থাকে, জলেও থাকে, এটা তোমরা জানো। সরীসৃপ। তারপর হচ্ছে পাখি। পাখি তো আর সমুদ্রে থাকে না, এরা তো অবশ্যই আকাশে থাকে, পাতালে থাকে তাই না, গাছে থাকে। তো এইটা মনে রাখবা। তারপরে দেখো আহ অ্যাক্টোথার্মিক এবং এন্ডোথার্মিক, এদের একটা বৈশিষ্ট্য। অ্যাক্টোথার্মিক, এরা হলো অ্যাক্টোথার্মিক। অ্যাক্টোথার্মিক মানে কি, যারা উভচর আছে তারা কি করে জানো, তাদের তাপমাত্রা পরিবেশের সাথে উঠানামা করাইতে পারে। তাপমাত্রা একবার কমাইতে পারে, বাড়াইতে পারে। যখন সে জলে থাকে তখন তাপমাত্রা একটু কম থাকে, যখন স্থলে আসে তখন তাপমাত্রা স্বাভাবিকভাবে বেশি থাকে। তাহলে তারা তাদের দেহের তাপমাত্রা কি করতে পারে, পরিবেশের সাথে ওঠানামা করাইতে পারে। এই জন্য এটা অ্যাক্টোথার্মিক। ঠিক আছে। আর পাখি, পাখি এবং মানুষ মানে মামালিয়া, এরা হচ্ছে এন্ডোথার্মিক। এরা কি, এন্ডোথার্মিক। অর্থাৎ এরা যেহেতু তোমার স্থল ভাগে থাকে, মানে ভূমির উপরে থাকে, সেটা হলো এন্ডোথার্মিক, মানে সমষ্ণ শোষিত। এ বাংলায় বলা হয় সমষ্ণ শোণিত। সমষ্ণ শোণিত। ঠিক আছে। আচ্ছা, এই দুইটা বৈশিষ্ট্য পড়বা। তারপরে তোমার উভচরের মধ্যে, উভচর যারা, এদের মধ্যে লার্ভা দশা আছে। কি আছে? লার্ভা দশা। নাম হলো ট্যাডপল। নাম কি? ট্যাডপল। ট্যাডপল লার্ভা দশা দেখা যায়। সরীসৃপের যুগ বলা হয় হচ্ছে মেসোজোইক। সরীসৃপের যুগ মেসোজোইক যুগ। মেসোজোইক। আমাদের অনেকগুলো এরা আছে। কি আছে? এরা। অনেক যুগ আছে, মেসোজোইক যুগ হচ্ছে একটা। এই যুগ সম্পর্কে আমরা পড়বো হচ্ছে 11 নম্বর অধ্যায়, জিন তত্ত্বতে। তো তার মধ্যে একটা হচ্ছে মেসোজোইক যুগ। মেসোজোইক যুগটা কত বছর আগের বলো তো? বলতে পারবা? মেসোজোইক যুগটা কত বছর আগের? 16,500 কোটি বছর পূর্বে। হ্যাঁ, 16,500 কোটি বছর পূর্বে। এটা তুমি যেটা বলছো এটা জুরাসিক কাল বলছো, 16,500 কোটি। জুরাসিক কাল হলো 16,500 কোটি, আর ট্রায়াসিক কাল হলো 22,500 কোটি। ঠিক আছে।
মেসোজোয়িক যুগটা তো দেখে নিও তো, কত বছর আগে, সম্ভবত 25 কোটি বছর এরকম হবে। তো এই যুগের মধ্যে হচ্ছে সরীসৃপের যুগ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, পাখির বৈশিষ্ট্যগুলো পড়বা, এখানে পালক থাকে, ডানা থাকে, চঞ্চু থাকে। ঠিক আছে, অস্থিগুলো বায়ুপূর্ণ থাকে এবং হালকা থাকে। এগুলো মুখস্থ বিষয়, জাস্ট একটু দেখবা, হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো এখান থেকে। তো এখান থেকে অ্যামফিবিয়া, রেপটিলিয়া এবং অ্যাভিস, এই তিনটা পড়লাম। এবার আসে মামালিয়া বা ম্যামালিয়া। ম্যামালিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী। তো স্তন্যপায়ী বলতে এখানে কি কি বৈশিষ্ট্য থাকবে বলো। প্রথমত, মানুষ সেই বৈশিষ্ট্যগুলো চিন্তা করো। মানুষের মধ্যে কি থাকে? প্রথমে হচ্ছে হৃৎপিণ্ড চিন্তা করো, হৃৎপিণ্ড থাকবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং আমরা কিন্তু এন্ডোথার্মিক, আমরা কিন্তু এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে কি? সমষ্ণ শোণিত। ঠিক আছে। আচ্ছা, তারপরে নিউক্লিয়াস, রক্তের কথা চিন্তা করো, রক্ত। আমাদের কি আছে? আরবিসি আছে, রক্ত। এই রক্তটা, আরবিসিটা কিন্তু নিউক্লিয়াস বিহীন, এরা কিন্তু নিউক্লিয়াস থাকে না, এখানে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, এরা নিউক্লিয়াস বিহীন। ঠিক আছে। তারপরে আমাদের দেহে কি থাকে? লোম থাকে, তাই না? লোম থাকে আমাদের দেহে। তারপরে আমাদের দেহে কি থাকে? গ্রন্থি থাকে। আমাদের ত্বকের মধ্যে গ্রন্থি আছে, সিবাসিয়াস গ্ল্যান্ড আছে। কি আছে? সিবাসিয়াস গ্ল্যান্ড। ত্বকের মধ্যে গ্রন্থি আছে, সিবাসিয়াস গ্ল্যান্ড বলা হয়। সিবাসিস গ্ল্যান্ড আছে এবং লোম থাকে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের কি থাকে? কান থাকে, কান। তাছাড়া কি থাকে? লেজ থাকে। তো এটাতে লেজ, আমাদের তো আর লেজ নাই, অন্যান্য প্রাণীদের লেজ থাকবে, যেমন তোমার ক্যাঙ্গারু, বাদুড়, সিংহ, বাঘ, এদের কি থাকবে? লেজ থাকবে। মানুষের কি লেজ থাকবে? থাকবে না। তো আমাদের এটা মনে রাখতে হবে যে মানুষের ক্ষেত্রে কিন্তু কোনো লেজ নাই, মানে ছিল না কোনো সময়। ডারউইনের একটা, ল্যামার্কের একটা ভুল তথ্য। হ্যাঁ, এইটা বিশ্বাস করা যাবে না। আমাদের কক্কিস আছে, কক্কিস। কক্কিস বলতে আমাদের একটা মেরুদণ্ডের হাড়, বা এটাকে বলি আমরা কোষেরুকা বা ভার্টিব্রা। আমাদের ভার্টিব্রা কয় প্রকার বলো তো? 5 প্রকার। একটা সার্ভাইকাল, একটা থোরাসিক, একটা লাম্বার, একটা স্যাক্রাল, একটা কক্কিস। এই কক্কিসটা দেখতে একটু বাঁকা, লেজের মতো এই হাড়টা। এখন তারা বলছে এই যে কক্কিস, এই কক্কিসটা আগে লেজ ছিল, লেজ থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে এটা হাড় হয়ে গেছে, হাড্ডি হয়ে গেছে। যেটা একদম ভুল, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, নিজের মন গড়া তত্ত্ব আর কি। ঠিক আছে। তো এটা একটা ভুল ধারণা। তো মামালের বৈশিষ্ট্যগুলো খুবই ইজি, এগুলা পড়তে পারবা। আমাদের কানের মধ্যে কি থাকে? পিনা থাকে। পিনা বলতে কোনটা? যে নরম জায়গাটা আমাদের কানের, সেটা হচ্ছে পিনা। আর কি থাকে মধ্যকর্ণে? মধ্যকর্ণে তিনটা কি থাকে? ক্ষুদ্রান্তি থাকে, মানে অস্থি থাকে, অস্থি, তিনটা অস্থি থাকে। কানের অস্থিগুলো হচ্ছে কি? ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। এই তিনটা হচ্ছে কানের অস্থি। কানের অস্থি ক্ষুদ্রাস্থি বলা হয় কেন? কারণ এরা হচ্ছে অনেক ক্ষুদ্র অস্থি, অনেক ছোট অস্থি। তার মধ্যে স্টেপিসটা হচ্ছে সবচেয়ে ছোট অস্থি মানুষের, সবচেয়ে ছোট অস্থি মানুষের দেহের। মনে থাকবে? আচ্ছা, আমরা কয়টা পর্বের মধ্যে
একটা ক্লাসিফিকেশন পড়ছিলাম, ক্লাসিফিকেশনটা ছিল যে ভার্টিব্রাটাকে আমরা, সরি, কর্ডাটাকে আমরা তিন ভাগে ভাগ করি, তিনটা সাব ফাইলামে ভাগ করি। একটা ইউরোকর্ডাটা, একটা সেফালোকর্ডাটা, একটা ভার্টিব্রাটা। আমরা কিন্তু ওগুলো বৈশিষ্ট্য পড়ি নাই এখনো। ইউরোকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। সেফালো সেফালোকর্ডাটা আর হচ্ছে ভার্টিব্রাটা। এই তিনটা বৈশিষ্ট্য কয়েকটা করে পড়বা, আমাদের কিন্তু অত কিছু জানা লাগবে না এখান থেকে। প্রথমে জানতে হবে ওর নাম, বিশেষ নাম। এটাকে বলা হয় সাগর ফোয়ারা। সাগর ফোয়ারা কেন বলা হয়? সাগরের মধ্যে ঢেউ সৃষ্টি করে ইউরোকর্ডাটা। সেফালোকর্ডাটাকে বলা হয় ভল্লাকার প্রাণী, ভল্লাকার প্রাণী। আর ভার্টিব্রেটাকে বলা হয়, আমরা আমরা হলো ভার্টিব্রেট, যাদের মধ্যে মাথা আছে, ক্রেনিয়া আছে। আমাদের মাথাকে কি বলা হয় বলতো? আমাদের যে মস্তিষ্ক, এটাকে হ্যাঁ, ইংলিশে বুঝতে বলা হয় পারিনি, একটু ক্রেনিয়াম। আবার বলেন। কোনটা? এটা এই যে ইউরোকর্ডাটা থেকে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এটা হলো সাব ফাইলাম। এই তিনটা হলো সাব ফাইলাম, মানে উপপর্ব। কার উপপর্ব বলতো? কর্ডাটার উপপর্ব। কর্ডাটাকে তিন ভাগে ভাগ করছিলাম, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটাকে বলা হয় সাগর ফোয়ারা, সেফালোকে বলা হয় ভল্লাকার প্রাণী, আর ভার্টিব্রাটাকে বলা হয় ক্রেনিয়াটা বা ক্রেনিয়াম। ক্রেনিয়াম বলা হয় আমাদের মস্তিষ্ক আছে। হ্যাঁ, মস্তিষ্ক আছে, এবং এই মস্তিষ্কের মধ্যে কি থাকে? সুষুম্না কাণ্ড এবং ব্রেইন থাকে। ব্রেইন এবং সুষুম্না কাণ্ড, মানে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড থাকে। এই জন্য এটাকে বলা হয় ক্রেনিয়াটা বা ক্রেনিয়াটা বা ক্রেনিয়াম। ক্রেনিয়াটা কেন বলা হয়? সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্ক থাকে। এখন এগুলো বৈশিষ্ট্য পড়তে হবে। প্রথমে হচ্ছে ইউরোকর্ডাটার দেহটা কি দ্বারা গঠিত? দেহটা হচ্ছে সেলুলোজ নির্মিত, সেলুলোজ নির্মিত টিউনিক বা টেস্ট, এই আবরণ দ্বারা নির্মিত। ঠিক আছে? তারপর সেফালোকর্ডাটা, এদের দেহের সম্মুখ প্রান্তে, এখান থেকে আগে ইউরোকর্ডাটা শেষ করি, এটার মধ্যে আর কি কি পড়বা বলি। এখান থেকে পড়বা হচ্ছে লার্ভা দশা। লার্ভা দশাটা হচ্ছে ট্যাডপোল, ট্যাডপোল লার্ভা দশা দেখা যায়। এবং এদের হৃদচক্রে, হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস ঘটে, রিভার্স পেরিস্টালসিস ঘটে, রিভার্স পেরিস্টালসিস। আচ্ছা, পেরিস্টালসিস এটা মানে হচ্ছে কি বলতো? এইখানে মাছের ক্ষেত্রে বুঝাইছে হচ্ছে যারা বংশ বিস্তারের জন্য দায়ী, যারা কি বংশ বিস্তারের জন্য দায়ী। এবং আমাদের যে জিআইটি আছে, মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এটাকে বলা হয় গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, অর্থাৎ আমাদের মুখ থেকে একদম পায়ে পর্যন্ত এখানে খাবার কি হয়? পরিবাহিত হয়। এই পরিবহন হওয়ার জন্য কি লাগে? পেরিস্টালসিস লাগে। তো পেরিস্টালসিস কেন হয়? আমাদের দেহে যে খাদ্যনালীগুলো আছে,
এখানে কিছু মাসেল থাকে, সার্কুলার মাসেল বা রেডিয়াল মাসেল। এই মাসেল বা পেশিগুলো পেরিস্টালসিস করাইতে সহায়তা করে। যখন এই মাসেলগুলো সংকুচিত হয়, কন্ট্রাক্ট করে, তখন কি হয়? পেরিস্টালসিস হয়। পেরিস্টালসিস হইলে খাবারগুলো কই যায়? নিচের দিকে যায়। কই যায়? নিচের দিকে যায়। এখন পানি, এই মাছগুলো কই থাকে? পানির মধ্যে। মাছগুলো কি থাকে? পানির মধ্যে, অনেক গভীর পানিতে থাকে। যার কারণে এদের কিন্তু সরাসরি হচ্ছে কি, সরাসরি হচ্ছে মুখ থেকে পায়ের দিয়ে গেলে সমস্যা। যার কারণে এদের আল্লাহ ওই হৃদচক্রের মধ্যে বা হৃৎপিণ্ডের মধ্যে ওরকম একটা প্রসেস করে দিছে, যেটা রিভার্স করতে পারে, ব্যাক করতে পারে, যেহেতু ওরা পানির মধ্যে থাকে সবসময়, তো অনেক গভীর পানিতে থাকে। এই জন্য এটার মধ্যে কি ঘটে? রিভার্স পেরিস্টালসিস ঘটে। আচ্ছা, সেফালোকর্ডাটা, এখানে কি থাকে? এখানে থাকে সম্মুখ প্রান্তে ওরাল হুড বা ওরাল সিরি। ওরাল হুড বা ওরাল সিরি থাকে। ওরাল হুড, সম্মুখ প্রান্তে ওরাল হুড ও ওরাল সিরি। ওরাল মানে হচ্ছে মুখ, আর মুখের মধ্যে এই জিনিসগুলো থাকে, ওরাল হুড এবং ওরাল সিরি। দেহের দুই পাশে মায়োটাম পেশি থাকে। দেহের দুই পাশে কি থাকে? মায়োটোম পেশি। মায়োটোম পেশি থাকে, মায়োটোম মাসল থাকে। মায়োটোম মাসেল মানে হচ্ছে কি বলতো? মায়ো মানে কি? মায়ো মানে হচ্ছে এক, এক গুচ্ছ। তাহলে এক গুচ্ছ পেশি থাকে, যারা কি করে বলতো? যারা আমাদের যে স্পাইনাল নার্ভ আছে না, স্পাইনাল নার্ভ কই থাকে? সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড বলতে স্পাইনাল কর্ড। আমাদের স্পাইনাল কর্ডের মধ্যে, স্পাইনাল কর্ডের মধ্যে স্পাইনাল নার্ভ থাকে। কি থাকে? স্পাইনাল কর্ডের মধ্যে স্পাইনাল নার্ভ থাকে, যারা কি করে? সিগন্যাল বহন করে। এই মায়োটেম পেশি কি করে? স্নায়ু সংযোগ রক্ষা করে। ঠিক আছে। তারপরে হচ্ছে এদের উদাহরণটা হচ্ছে কি বলতো? সেফালোকটেটার উদাহরণটা হচ্ছে অ্যামফিঅক্সাস। অ্যামফিঅক্সাস, অ্যামফিঅক্সাস, এটা হচ্ছে এইখানের উদাহরণ, প্রাণীর উদাহরণ। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে রেচন অঙ্গ। রেচন অঙ্গটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। প্রোটোনেফ্রিডিয়া, নেফ্রিডিয়া। আচ্ছা, নেফ্রিডিয়া হচ্ছে কার রেচন অঙ্গ? ইয়া, কি বলে, অ্যানিলিডা। অ্যানিলিডা নাকি নেমাটোডা, কোনটা বলো তো? নেফ্রিডিয়া কার রেচন অঙ্গ? অ্যানিলিডা নাকি নেফ্রিডিয়া? অ্যানিলিডা নাকি হচ্ছে নেমাটোডা, কোনটা? এনিলিডা। অ্যানিলিডার। এই নেফ্রিডিয়া হচ্ছে অ্যানিলিডার, আর প্রোটোনেফ্রিডিয়াটা হচ্ছে সেফালোকর্ডাটার। এইটুকু মনে রাখবো এখান থেকে, তাহলে হবে। তারপর ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার মধ্যে আমরা কি পড়বো? এখান থেকে বলার মতো আমরা যেগুলো জানি, মেরুদণ্ড থাকবে, নটোকট মানে মেরুদণ্ড থাকবে। তারপর হচ্ছে মস্তিষ্ক মানে ব্রেইন এবং স্পাইনাল কর্ড থাকবে। ব্রেইন এবং স্পাইনাল কর্ড থাকবে। ফুলকা থাকবে, মানে মানুষ বাদে অন্যান্য প্রাণীদের কি থাকতে পারে? ফুলকা থাকতে পারে, 5 থেকে 15 জোড়া ফুলকা থাকতে পারে। তারপর পা থাকবে অথবা পাখনা থাকবে, হয় পা থাকবে না হলে পাখনা থাকবে। এটা একটা বৈশিষ্ট্য। তো এগুলো পড়বা ইনশাল্লাহ। এগুলো হচ্ছে একবার দেখলেই হয়ে যাবে। ভার্টিব্রাটার বৈশিষ্ট্য আর পড়া লাগে, বানায় লিখবা। এখন ভার্টিব্রাটাকে আমরা দুইটা কি করছিলাম?
অধিশ্রেণীতে ভাগ করছিলাম, তাই না? একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, একটা নাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা আর হচ্ছে নাথোস্টোমাটা। নাথোস্টোমাটা কিন্তু আমরা সব পড়ে ফেলছি। 7টা যে শ্রেণী ছিল, কনড্রিকটিস, অ্যাক্টিনোপটেরিস, সার্কোপটেরিস, অ্যাম্ফিবিয়া, রেপটিলিয়াম, অ্যাভিস, মামালিয়া। নাথোস্টোমাটা শেষ আমাদের। আমরা পড়বো শুধু সাইক্লোস্টোমাটার মধ্যে দুইটা জিনিস আছিল, দুইটা শ্রেণী ছিল। একটা হচ্ছে মিক্সিনি, আর একটা হচ্ছে পেট্রোমাইজনটিডা। পেট্রোমাইজনটিডা। মিক্সিনিকে বলা হয় হ্যাগফিশ, এটার অপর নাম হচ্ছে হ্যাগফিশ, আর এটাকে বলা হয় ল্যাম্প্রে। অবজেক্টিভে যেটা খুবই আসে, ঠিক আছে? অবজেক্টিভে যেটা খুবই আসে সেটা হচ্ছে ল্যাম্প্রে কার নাম আর হ্যাগফিশ কার নাম, এটা। যেমন আটলান্টিক হ্যাগফিশ, তারপর প্যাসিফিক হ্যাগফিশ, এগুলো দেখবা, ডিসকভারিতে দেখতাম আমরা, তোমরাও দেখছো হয়তো। এখন আসা হচ্ছে হ্যাগফিশের বৈশিষ্ট্য হচ্ছে দেখতে কেমন, বাইম মাছের মতো দেখতে কেমন। এটাও বাইম মাছের মতো, এটাও বাইম মাছের মতো, একই, এই দুইটা একই দেখতে। এটাও আইসবিহীন, এটাও আইসবিহীন, কিন্তু এখানে পাখনা নাই, পৃষ্ঠীয় পাখনা নাই। পাখনা নাই কিন্তু এইখানে পাখনা আছে, এইখানে একটা বা দুইটা পাখনা আছে, ঠিক আছে? তারপরে এইখানে কোনো লার্ভা দশা নাই, এইখানে লার্ভা দশা আছে। লার্ভা দশা নাই, এখানে কোনো লার্ভা দশা নাই, এইখানে আছে। নাম কি? লার্ভা দশাটার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা দশা। অ্যামোসিট, অ্যামোসিট লার্ভা দশা, এখানে লার্ভা দশা নাই। তারপর ফুলকা, এখানে আছে 5 থেকে 15 জোড়া ফুলকা। কয় জোড়া? 5 থেকে 15 জোড়া ফুলকা রন্ধ্র আছে। এখানে আছে 7 জোড়া, 7 জোড়া ফুলকা রন্ধ্র। এগুলা পড়বা, ঠিক আছে? এই কয়টা বৈশিষ্ট্য পড়লে হয়ে যাবে। এখন এখান থেকে অবজেক্টিভ আসে কি? নামকরণ, মানে হচ্ছে হ্যাগফিশ কোনটা আর ল্যাম্প্রে কোনটা, লার্ভা দশাটা আসে অবজেক্টিভে, এইটুকুই আসে। আর হচ্ছে তোমাদের এই আরেকটা কথা বলা হয় নাই, মামালিয়া আছে না? মামালিয়া, এই মামালিয়াতে একটা প্রাণী আছে, তার নাম হচ্ছে ডিম পারে। কোন প্রাণী ডিম পারে মামালিয়াতে? বলো তো একজন, কে পারবা? মামালিয়ার কোনো প্রাণী কিন্তু ডিম পারে না, একটা বাদে। কে সেটা বলো? প্লাটিপাস। প্লাটিপাস। প্লাটিপাস ডিম পারে, এই স্তন্যপায়ী ডিম পারে। হ্যাঁ, এক স্তন্যপায়ীটা কি করে? ডিম পারে। প্লাটিপাস স্তন্যপায়ীটা হচ্ছে ডিম পারে। এখন তোমাদের প্রশ্নগুলো আমি একটু বলে দেই, এই অধ্যায় কিন্তু শেষ, অধ্যায় শেষ। আমি এখন তোমাদের প্রশ্নগুলো রিকভার করব এখান থেকে। প্রথমত, সৃজনশীলের জন্য, সৃজনশীলের জন্য আমরা কি কি পড়ব? আমাদের ক নাম্বার এবং খ নাম্বারে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে সিলোম থেকে। অবজেক্টিভটা বলতেছি, অবজেক্টিভে আমরা কি কি বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বো এটা বলতেছি এখন, আগে সৃজনশীল শেষ করে নেই। ক নাম্বার এবং খ নাম্বারে হলো সিলোম পড়বা, প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা পড়বা, দ্বিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ। সিলোম,
প্রতিসাম্যতা, দ্বিপদ নামকরণ, আর হচ্ছে ত্রিপদ নামকরণ। ভ্রূণস্তর, অর্থাৎ দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী ও ত্রিস্তরী প্রাণী, এগুলোর বৈশিষ্ট্য পার্থক্য। বৈশিষ্ট্য পার্থক্য, সিলম যেগুলো আছে সব পড়তে হবে সুন্দর মতো, অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট বাবা। সিলম, প্রতিসাম্যতা, আর ক্লিভেজ, এই তিনটা না পারলে কিন্তু অনেক ঝামেলা। হ্যাঁ, ক্লিভেজ কি কি আছে বলো? অরিও ক্লিভেজ, সর্পিল ক্লিভেজ, আর কি আরেকটা কি? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ নাকি? এখন বলো ক্লিভেজ, এখান থেকে শুরু করি। ক্লিভেজ কাদের মধ্যে দেখা যায়? অরিও ক্লিভেজ বলো, কে পারবা? অরিও ক্লিভেজ কার মধ্যে দেখা যায়? আর্থ্রোপোডাদের মধ্যে। আর্থ্রোপোডার মধ্যে দেখা যায় ক্লিভেজ। অরিও ক্লিভেজ দেখা যায় আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় কর্ডাটা। আর সর্পিল ক্লিভেজ দেখা যায় হচ্ছে অ্যানিলিডা এবং মলাস্কা। খুবই ইম্পর্টেন্ট। তারপরে সংগঠন ক্রমমাত্রা। সংগঠন ক্রমমাত্রা মানে কি? কোনটা কোষীয় মাত্রার, কোনটা কোষ টিস্যু, কোনটা টিস্যু অঙ্গ, কোনটা অঙ্গতন্ত্র। শুধু কোষ আছে কার মধ্যে? সেল আছে পরিফেরার মধ্যে। কোষ এবং টিস্যু দুইটাই আছে হচ্ছে নিডারিয়ার মধ্যে, নিডারিয়া। টিস্যু অঙ্গ আছে হচ্ছে প্লাটি হেলমিনথিসের মধ্যে। আর অঙ্গতন্ত্র আছে হচ্ছে তোমার নেমাটোডা থেকে শুরু করে বাকি সবার মধ্যে। এখন আমাকে বলো, রিয়া, ডক্টর রিয়া বলো, প্রতিসাম্যতা, গোলীয় প্রতিসাম্যতা কার মধ্যে দেখা যায়? গোলীয় প্রতিসাম্যতা কার মধ্যে দেখা যায় বলো তো? ভাইয়া ফার্স্ট ক্লাসটা তো এখনো পড়ি নাই, আমি একবার পড়ে নিব, মানে এগুলো একটু বুঝতে তুমি প্রবলেম কবে পড়বা হচ্ছে, বাবা? এগুলো যে পড়ার করি। আমার তো সারা জীবন খালি পড়তেই দেখতেছি, পড়া তো হইতেছে না। তুমি যদি খালি বলো। আজকে করে ফেলবো এটা। 4 দিন আগে তোমারে ধরছিলাম, বলছিলা যে পড়ে ফেলবো, 4 দিন না 5 দিন হয়েছে, এখনো যদি পড়তেই থাকো। এই অধ্যায়ের পরীক্ষা 2 দিন পরে হবে, 2 থেকে 3 দিন পরে। তাহলে কিভাবে আপনি শেষ করবেন বলেন? এখনো যদি পড়তেই থাকেন, কে পারবা? গোলীয় প্রতিসাম্যতা কার মধ্যে দেখা যায়? গোলীয় প্রতিসাম্যতা ফাবিহা পারবো না? যে বলবক্স, হ্যাঁ। রেডিওলারিয়া, হেটিওজোয়া। হ্যাঁ, ভোর হলো, ছন্দ দিয়ে কত সুন্দর করে শিখাইলাম। ভোর হলো, ভল বক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। অরীয় প্রতিসাম্য দেখা যায় হচ্ছে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন। দ্বিঅরীয় দেখা যায় টিনোফোরা পর্বের সিওলোপ্লানা প্রাণীতে। দ্বিপার্শ্বীয় দেখা যায় প্রজাপতি, ব্যাঙ, মানুষে। অপ্রতিসাম্য দেখা যায় স্পঞ্জ, আপেল, শামুকে। তারপর হলো সিলোম, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট দেখা যায় প্লাটিহেলমিনথিস, নিডারিয়া, আহ টিনোফোরা এবং হচ্ছে পরিফেরা। ইউসিলোমেট দেখা যায় কোথায়? ইউসিলোমেট দেখা যায় হচ্ছে মলাস্কা থেকে শুরু করে সবার মধ্যে, মলাস্কা থেকে সবার মধ্যে। ইউসিলোমেট মানে হচ্ছে প্রকৃত সিলোম যাদের মধ্যে আছে। এখন মনে রাখবা সিলোম কাকে বলে। ত্রিস্তরী প্রাণীদের 3টা স্তর থাকে, একটা অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম এবং মেসোডার্ম। এই মেসোডার্মের মধ্যে একটা গহ্বর সৃষ্টি হয়। এই গহ্বরটা যদি পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় সিলম। যদি আবৃত না থাকে তাকে বলা হয় অ্যাসিলোমেট বা সিলোমবিহীন।
সিলোমবিহীন পড়ছিলাম হচ্ছে পিসিসিপি, পরিফেরানিডেরিয়া টিনোফোরা প্লাটিহেলমিনথিস। আর সুডোসিলোমেট মানে হচ্ছে অপকৃত। অপকৃত বলতে বোঝায় যাদের মধ্যে প্রকৃত থাকে না, যেমন নেমাটোডা, রোটিফেরা, আর হচ্ছে কাইনোরাইনসা বা কাইনোরাইনা। তারপরে তোমাদের পড়তে হবে কি, প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টটল। এই অবজেক্টিভটা পড়ো, প্রাণীবিদ্যার জনক কে? অ্যারিস্টটল। তারপরে ক্লিভেজ। ক্লিভেজ থেকে তো বললামই, আর কি আছে ক্লিভেজ থেকে বলো তো? অ্যানিমেল পোল আর ভেজিটাল পোল। অ্যানিমেল পোল কোনটা? যে প্রান্তে নিউক্লিয়াস থাকে আর যে প্রান্তে ডিম থাকে তাকে বলা হয় ভেজিটাল পোল। এগুলা পড়বা। তারপর হচ্ছে প্রাণীদের বৈশিষ্ট্যগুলো পড়বা, পরিফের, আনিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, মলাস্কা, এদের বৈশিষ্ট্যগুলো পড়বা। তো অবজেক্টিভের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমি লিখে দিচ্ছি অলরেডি, এগুলো আর নতুন করে বলার কিছু নাই। কয়েকটা প্রশ্ন ধরি, সেটা হচ্ছে জাস্ট একটু মনে করাই দেই নাকি, যে নামকরণের ক্ষেত্রে যেমন দ্বিপদ নামকরণ করেন কে? ক্যারোলাস লিনিয়াস। ত্রিপদ নামকরণ করেন কে? স্লেজেল। এই দুইটা পড়বা। দ্বিপদ নামকরণের করেন কে? ক্যারোলাস লিনিয়াস। আর ত্রিপদ নামকরণ করেন কে? স্লেজেল। ঠিক আছে। এরপরে হচ্ছে পর্বগুলোর বৈশিষ্ট্য, যেমন পরিফেরা। পরিফেরার বৈশিষ্ট্যের মধ্যে কি পড়ছিলাম, যে কোষীয় মাত্রার সংগঠন ক্রমমাত্রা দেখা যাবে, অস্ট্রিয়া থাকবে, নালীতন্ত্র, বিশেষ নালীতন্ত্র থাকবে, কোয়ানোসাইট থাকবে, স্পঞ্জোসিল গহ্বর থাকবে, স্পিকিউল থাকবে। আর বাকিগুলো তো লিখেই দিস। লিডারিয়া থেকে পড়ছিলাম কি, এদের মধ্যে কোষ টিস্যু মাত্রার সংগঠন ক্রমমাত্রা দেখা দিবে, অরীয় প্রতিসাম্য দেখা দিবে। নিডোসাইট কোষের মধ্যে কি থাকবে? নেমাটোসিস্ট থাকবে। নেমাটোসিস্ট কি? এটা হচ্ছে আমিষ এবং ফেনল দ্বারা গঠিত একটা শিকারী জিনিস, যেটা দিলে কি হয়, হাইড্রা বা অন্যান্য প্রাণী ওই পর্বের তারা শিকার করতে পারে। নেমাটোসিস্টের কাজ হচ্ছে খাদ্য গ্রহণ, আত্মরক্ষা এবং চলন। নেমাটোসিস্টের কাজ। তারপর গহ্বর থাকবে, সিলেন্টেরন গহ্বর। পলিপ এবং মেডুসা দশা দেখা দিবে। পলিপ এবং মেডুসা দশা মানে যৌন জননও হবে, অযৌন জননও হবে। তারপরে প্লাটিহেলমিনথিসের মধ্যে আমরা পড়ছিলাম কি, এরা হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী, প্লাটিহেলমিনথিস প্রথম ত্রিস্তরী প্রাণী। টিস্যু অঙ্গমাত্রার গঠন দেখা যায়, দ্বিপার্শ্বে প্রতিসাম্যতা দেখা যায়। সিলোম কোনটা দেখা দেয়? অ্যাসিলোমেট, সিলোমবিহীন। কিউটিকল আছে, রক্ত সংবহন এবং শ্বসনতন্ত্র নাই। রেচনতন্ত্রে কি থাকে? শিখা কোষ থাকে, ফ্লেম সেল থাকে, শিখা কোষ বা ফ্লেম সেল থাকে। নেমাটোডা পড়ছিলাম কি, নেমাটোডা এরাও ত্রিস্তরী, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা দেয়, এবং এরা হলো সুডোসিলোমেট, অপকৃত সিলোম থাকে। ইলাস্টিন নির্মিত কিউটিকল থাকে। দেহটা দেখতে হচ্ছে নলের মতো, নল, নলের ভেতর নল, টিউব ইন এ টিউব, টিউব উইথিন এ টিউব, অর্থাৎ নলের মধ্যে নল এরকম দেখায়। শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র নাই, অনুপস্থিত। মলাস্কাতে পড়ছিলাম এরা ত্রিস্তরী, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এবং এরা হলো প্রকৃত সিলম, ইউসিলোমেট, এবং অঙ্গতন্ত্র মাত্রার গঠন। ম্যান্টল আবরণ থাকে, দেহগহ্বর হিমোসিলে পরিণত হয়, মুখবিবরে রেতিজিহ্বা বা রেডুলা থাকে। ফুলকা ফুসফুস অথবা মেন্টল দ্বারা তারা শ্বসন সম্পন্ন করে। অ্যানিলিডা, এখানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য হয়, ত্রিস্তরী এবং ইউসিলোমেট। দেহটা কিউটিকলে আবৃত থাকে,
চলনাঙ্গ কাইটিনময় সিটি এবং পেশল প্যারাপোডিয়া। কাইটিনময় সিটি এবং পেশল প্যারাপোডিয়া। রেচনাঙ্গ নেফ্রিডিয়া, খুবই খুবই ইম্পর্টেন্ট। ট্রকোফোর লার্ভা দশা দেখা দেয়। এবং রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, খুবই খুবই ইম্পর্টেন্ট। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। আর্থ্রোপোডা থেকে পড়ছিলাম অনেকগুলো বৈশিষ্ট্য, তাই না? সবচেয়ে বেশি বৈশিষ্ট্য আর্থ্রোপোডায়, এবং এটা কিন্তু পরীক্ষায় সৃজনশীলে আসে বেশি। মলাস্কা, আর্থ্রোপোডা, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, এই চারটা বেশি আসে সৃজনশীলে, অবজেক্টিভও আসে। দেহটা কি থাকে? দেহটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, পুঞ্জাক্ষী থাকে, এবং অ্যান্টেনা থাকে, এক বা দুই জোড়া। হিমোসিল গহ্বর থাকে। রক্ত সংবহন তন্ত্র উন্মুক্ত। রেচনতন্ত্র, মালপিজিয়ান নালিকা, এবং এখানে রূপান্তর ঘটে। রূপান্তরটার নাম হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, মেটামরফোসিস ঘটে। আরো অনেক বৈশিষ্ট্য পড়ছিলাম, এখন রিভাইজেশনের সময় এত কিছু মনে থাকে না। তারপরে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটার মধ্যে পড়ছিলাম মতো দেখা দেখা দেয়। পানি সংবহন তন্ত্র, বিশেষ ধরনের পানি সংবহন তন্ত্র আছে। রক্ত সংবহন তন্ত্র এবং রেচন তন্ত্র থাকে না। এখানে কি থাকে না? রেচন তন্ত্র থাকে না। শ্বসন তন্ত্র থাকে কিন্তু রেচন তন্ত্র থাকে না। এবং সকল প্রাণী সামুদ্রিক একাইনোডার্মাটার। সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক। নিডারিয়াকে বলা হয় হচ্ছে সমুদ্রের ফুল, বা এই কি বলে, সমুদ্রের সৌন্দর্য বৃদ্ধি করে, সমুদ্রের ফুল বলা হয় নিডারিয়াকে। আর একানোডার্মাটাকে বলা হয় কি? একানোডার্মাটাকে কি বলা হয় বলো তো? কন্টকতক প্রাণী। এখন আমরা পড়বো বিশেষ নাম, এক একটা পর্বে বিশেষ নাম পড়বো যেগুলো অবজেক্টিভে লাগবে। যেমন পরিফেরা, এটার নাম হচ্ছে সিদ্রাল প্রাণী বা স্পঞ্জ, পরিফেরা। নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল বা সমুদ্রের রেইন ফরেস্ট, যারা কি করে? প্রবাল প্রাচীর গঠন করে, প্রবাল প্রাচীর গঠন করে নিডারিয়া। এজন্য বলা হয় সমুদ্রের ফুল অথবা পৃথিবীর রত্ন ভান্ডার বা সমুদ্রের রেইন ফরেস্ট, খুব ইম্পর্টেন্ট। তারপরে প্লাটিহেলমিনথিসকে বলা হয় চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি। নেমাটোডাকে বলা হয় গোল কৃমি বা সুতা কৃমি। মলাস্কাকে বলা হয় কম্বজ প্রাণী। অ্যানিলিডাকে বলা হয় অঙ্গুরি মাল। আর্থ্রোপোডাকে বলা হয় সন্ধিপদী প্রাণী। আর একাইনোডার্মাটাকে বলা হয় কন্টকতক প্রাণী। মিক্সিনিকে বলা হয় হ্যাগফিশ। পেট্রোমাইজেন্টিডাকে বলা হয় ল্যাম্প্রে। ইউরোকডাকে বলা হয় হচ্ছে সাগর ফোয়ারা। অ্যাক্টিনোপটেরিজি, এটাকে বলা হয় রশ্মিময় পাখনাযুক্ত মাছ, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। আর সার্কোপটেরিজি, এটাকে বলা হয় পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, পাখনা বিশিষ্ট মাছ। অবজেক্টিভের জন্য এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, জাস্ট শুনলে হবে না, মনে রাখতে হবে। তারপরে রেচন অঙ্গগুলো মনে রাখবা, এক একজনের এক একটা রেচন অঙ্গ। যেমন প্লাটি হেলমিনথিসের রেচন অঙ্গ শিখা কোষ। প্লাটি হেলমিনথিসের রেচন অঙ্গ হচ্ছে শিখা কোষ। প্লাটি হেলমিনথিসের কি? শিখা কোষ। ঠিক আছে। অ্যানিলিডার হচ্ছে নেফ্রিডিয়া। আর্থ্রোপোডার হচ্ছে মালপিজিয়ান নালিকা। ইউরোকর্ডাটা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। আর কর্ডাটা, যারা কর্ডাটা মানে মানুষ প্রাণী যেগুলো আছে স্তন্যপায়ী, এদের হচ্ছে মালপিজিয়ান বডি, মালপিজিয়ান বডি। আর মালপিজিয়ান নালিকাটা হচ্ছে আর্থ্রোপোডার। এটা হচ্ছে রেচন অঙ্গ, খুবই খুবই ইম্পর্টেন্ট।
এবার চলনাঙ্গ, চলনাঙ্গ মনে রাখতে হবে। যেমন অ্যানিলিডা, এদের চলনাঙ্গের নাম হচ্ছে কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। কাইটিনময় সিটি বা পেশল প্যারাপোডিয়া। তারপর একাইনোডার্মাটা, একাইনোডার্মাটার হচ্ছে চলনাঙ্গ কোনটা? নালিকা পথ বা টিউব ফিট, বা টিউব ফিট। তারপরে আর্থ্রোপোডা, এদের হচ্ছে পা এবং ডানা, ডানা এবং পা। ভার্টিব্রাটা, এদের কি? ভার্টিব্রা মানে হচ্ছে আমরা, এদের হয় পাখনা থাকবে নয় পা থাকবে। ঠিক আছে। তারপরে হচ্ছে লার্ভা দশা। লার্ভা দশাগুলো মনে রাখতে হবে। কয়েকটা মনে রাখবা, সব তো মনে রাখা সম্ভব না। লার্ভা দশা থেকে প্রশ্ন আসে। যেমন পরিফেরা, এটা লার্ভা দশা হচ্ছে অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা। অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা। নিডারিয়া, এদেরটা হচ্ছে প্লানুলা। কি? প্লানুলা। তারপর মলাস্কা, এদেরটা হচ্ছে ট্রকোফর। এইটা একটু মনে রাখবা, এটা কিন্তু আরেক বলা হয়নি মনে হয়। মলাস্কা তিনটা দেখা যায় লার্ভা দশা, একটা হচ্ছে ট্রকোফর, একটা হচ্ছে ভ্যালিজার, আরেকটা হচ্ছে গ্লসিডিয়াম। গ্লচিডিয়াম, ট্রকোফর, ভেলিজার এবং গ্লচিডিয়াম। এই ট্রকোফোরটা কোথায় দেখা যায়? অ্যানিলিডাতেও দেখা যায়। অ্যানিলিডাতেও এটা দেখা যায়। আর ইউরোকর্ডাটা এবং অ্যামফিবিয়া, খেয়াল করো, ইউরোকর্ডাটা আর অ্যামফিবিয়া, এদের মধ্যে দেখা যায় ট্যাডপোল। ট্যাডপোল লার্ভা দশা, ইউরোকর্ডাটা এবং অ্যামফিবিয়া, ট্যাডপোল লার্ভা দশা। আর পেট্রোমাইজন্টিডা বা ল্যাম্প্রে, এখানে দেখা যায় অ্যামোসিট লার্ভা দশা। পেট্রোমাইজন্টিডা এবং বা হচ্ছে ল্যাম্প্রে, এটাকে দেখা যায় অ্যামোসিট, লিখে দিচ্ছি একটু আগেই, তো বলার দরকার নাই। এবার আসো আইস। আইস থেকে প্রশ্ন আসতে পারে। যেমন কন্ড্রিকথিসের আইস প্লাকেট, অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে সাইক্লয়েড এবং সার্কোপটেরিজি হচ্ছে গ্যানেড। পাখনা থেকে প্রশ্ন আসতে পারে। কন্ড্রিকথিস হচ্ছে হেটারোসার্কাল, অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে হোমোসার্কাল, আর সার্কোপটেরিজি হচ্ছে ডাইফি সার্কাল। শেষ। এগুলো তোমাদের ইম্পর্টেন্ট জিনিস, রিমাইন্ড করে দিলাম, এগুলো পড়বা অবজেক্টিভের জন্য। একটা কুইক রিভিশন দিলাম এই অধ্যায়টার। তো মনে করো এই অধ্যায় শেষ, তোমাদের ভবিষ্যতের জন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া লাগবে। কারণ আমার কাছে অধ্যায় শেষ হলে এক্সামে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। ঠিক আছে। তো ডক্টর রিয়া, ফাবিয়া, তোমরা পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও। আর কোনো সমস্যা আছে এই অধ্যায়ে? কোনো বলো তো। রিয়া, কোনো কিছু জানার আছে? না ভাইয়া, জানা থাকে নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা, ফাবিয়া, তোমার কোনো সমস্যা আছে? না। তুমি অবজেক্টিভ এতে বেশি পাইছো কেমনে, এটা আগে অ্যান্সার করো। তুমি কত পাইছি? 131 পাইছি। এত বেশি পাইছো কেমনে? নিজে লেখছো নাকি কোনো হেল্প নিছো? এটা সত্যি করে বলো আগে। হ্যাঁ ভাই, আমার তো বড় ভাই বোন আছে অনেক। না, তোমার মানে কোনো হেল্প ছাড়াই তো লেখছো নাকি? অবজেক্টিভ কি কেউ হেল্প করছে তা কিনা আপনি নাকি? আমার মাকে জিজ্ঞেস করেন, আমার মা এই যে আমার সাথে ছিল যখন এক্সাম দিছি। আচ্ছা, তোমার আন্টি নাম্বারটা দিও, আমি কথা বলবো। তুমি ভালো নাম্বার পাইছো, এত নাম্বার তো পাওয়ার কথা না প্রথম পরীক্ষায়। তো এবার ট্রিট দেন। ঠিক তো, দিব আগে, তোমার যাচাই করতে হবে না তুমি ঠিক নাম্বার পাইছো কিনা। এত নাম্বার তো কেউ পাওয়ার কথা না এই পরীক্ষায়, মানে প্রথমবার পরীক্ষায় এত নাম্বার তুমি পাইলা।
আর কেউ পায় নাই এর আগে এই পরীক্ষা এই প্রশ্নে। 150-এর মধ্যে আমি সর্বোচ্চ। আরো ভাবছি আমি লোয়েস্ট পাইছি, এই কারণে আর গ্রুপে কিছু বলি নাই। আমি হচ্ছে সাবা বেশি পেয়েছি। সাবা পরীক্ষা ভালো দিয়েছে, মোটামুটি সৃজনশীল লেগছে ভালো। আমি এই যে আরো আমি এ- একটার খ পারি নাই সৃজনশীলের। অনেকগুলা এই প্রশ্ন তো শুধু এখনকার তোমরা দাও না, আরো অনেকে প্রশ্ন পরীক্ষা দিয়েছে, গত ব্যাচের পরীক্ষাও এই প্রশ্নে হয়েছে। 30-40 জনের মতো পরীক্ষা দিছে এই প্রশ্নে। এত নাম্বার তো কেউ পায় নাই। আ- অবশ্য একটা কারণ হইতে পারে, তোমাদের মানে পরীক্ষার আগে সব অবজেক্টিভ করাইছি এগুলা। এইটা একটা কারণ হইতে পারে যে তোমাদের সবগুলো অবজেক্টিভ সলভ করাইছি, যত ধরনের অবজেক্টিভ হইতে পারে। এটা একটা হইতে পারে, টাইম পাইছো বেশি। যাই হোক, এত নাম্বার মানে আমার কাছে মনে হইলো যে এত নাম্বার পাওয়ার কথা না। 45-এর মধ্যে 40 পাওয়া এই প্রশ্নে মানে হচ্ছে খুবই ভালো। অন্য দেখছি অন্য ব্যাচে, আমি একটা জিনিস দেখাই তোমারে। অন্য ব্যাচে আমি দেখছি কত কইরা পাইছে এই পরীক্ষায় প্রশ্নে, দেখো। মাহিয়ারে প্রশ্ন দিছি, দেখি মাহিয়া পরীক্ষা দিয়ে কত পায়। যদি দেয়, হলিক্রসে গেছে তো, দেখি কত পায় এমনিতে। মাহিয়া দেখবেন 145 পেয়েছে। অসম্ভব। ওই 110ই ক্রস করতে এত পারবে না। কঠিন ছিল না। 110 করছে কম এগুলো। তোমার কাছে হয়তো সহজ লাগতেছে। সর্বপ্রথম ধরা পরীক্ষা দিয়ে পাইছে হচ্ছে তোমার 45-এর মধ্যে 32। 45-এর মধ্যে 32 পাইছিল, 36 পাইছিল, 27 পাইছিল, আর 31 পাইছিল। সাবা পাইছে হচ্ছে 31। এর বেশি কেউ পায় না, 36 হাইস্ট ছিল এতদিন যতজন পরীক্ষা দিছে। 48 জনের মতো পরীক্ষা দিছে, 36 হাইস্ট ছিল। এখন 40 হয়ে গেছে। তারপরে পড়াশোনা যদি ভালো মতো করো, তাহলে তোমার নিয়ে আমি একটা আশা দেখতেছি, ঠিক আছে। কিন্তু তোমার হচ্ছে যেহেতু বেশি পাইছো, এখন দেখতে হবে সামনে রিটেনে কি করো। এই প্রশ্নে তো বেশি পাওয়া, এত বেশি পাওয়া সম্ভব না। যাই হোক, পাইছো, তোমাদের কংগ্রেচুলেশন জানাইলাম। বাকিগুলো 43 পাইছে মনে হয়, বাকি দুইটাতে 43 কইরা। আন্টি, নাম্বারটা দিও দেখি, কথা বলবো নি। 43। না, বাকিগুলো 43 পাওয়া যায়, বাকি যে দুইটা ছিল ওগুলা তো অত হার্ড কোশ্চেন করি নাই। এই যে ভাইয়া আমার আম্মু বলছে কথা বলবে। হ্যাঁ আন্টি, দেও। আন্টি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আন্টি কে এখানে আছে নাকি? আছে। আন্টি, ও কি নিজে নিজে লেখছে সব প্রশ্ন? নিজে নিজে লেখে। আমি পড়াশোনা বসে থাকি সবসময়। প্রথমে আমি তো সন্দেহ করছিলাম যে ও যে ফাঁকিবাজ, মাঝে মাঝে ফাঁকি দেয়, বুঝছেন। এই জন্য ভাবছিলাম যে এই প্রশ্নে অন্তত এত নাম্বার পাওয়া সম্ভব না। আর আমার কাছে তারও 50 জনের মতো পরীক্ষা দিছে তো, এরা এত নাম্বার পায় নাই, ওই পাইছে। এখন এটা যে ধরে রাখতে পারে, ধরে রাখতে পারলে ভালো করবে সামনে।
ঠিক আছে, এই ধরে রাখতে না, পারলে আর। পরীক্ষা দিলে আমি বসেই থাকি সাথে, যখন জানি পরীক্ষা হইতেছে তখন সাথে বসে দিই। হ্যাঁ, এটা ভালো। যাই হোক, পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। ভালো করছো, সৃজনশীল দেখি নাই খাতা এখনো, দেখলে জানাই দিব। আর কালকে আমরা ইংলিশ পড়বো, ঠিক আছে, ইংলিশ ক্লাস করব, ইংলিশ অনেক দিন থেকে পড়া হয় না। ইংলিশ ক্লাস করব, রাইট ফ্রম ভার্ব ইংলিশের যে ক্লাসগুলো আছে এগুলো একটু করে আইসো, হ্যাঁ, আগে যেগুলো করাইছিলাম। ঠিক আছে।